শাসকের নিপীড়নে দগ্ধ এক ভূখণ্ড বাংলাদেশ। রক্তরঞ্জিত শহরের রাজপথ, কান্নায় ভারী প্রতিটি প্রান্ত, নিরাপত্তার বদলে অপহরণ, ন্যায়ের বদলে গুলির আওয়াজ। এই দেশে প্রতিবাদের মুখ মানেই লক্ষ্যবস্তু, এক একটি কণ্ঠস্বর মানেই রাষ্ট্রদ্রোহের অভিযোগ। জেল হাজত নয়, এখন তাদের ঠাঁই হয় গোপন বন্দিশালায়, যার নাম আয়নাঘর। আমি কি করবো পয়সা থেকে? স্বাধীনতার 50 বছর পর এই দেশ যেন পরিণত হয়েছে এক ত্রাসের বন্দিশালায়। রাষ্ট্র, সরকার, প্রশাসন সব এখন এক আপার একচ্ছত্র মালিকানায়। আপা ছিলেন নিজেই সরকার, নিজেই আদালত। গোটা একটি প্রজন্ম হারিয়ে ফেলেছিল তাদের ভোট অধিকার। আমার কাছে জোর করেছেন। আপনি যখন ভোট দিয়েছেন না, ওখানে দেখলাম ভোট দিচ্ছেন। জি না, আমার ভোট বলো হয়ে গেছে, ভোট দিতে পারলাম না। সেল রাখার দায়িত্ব তো আপনার। জি, আমি আগে রাখছিলাম, আমাকে চিন্তা করে লয়ে গেছে। একটা একটা করে ধসে পড়ে ব্যাংক, অর্থনীতি হয় গোষ্ঠী স্বার্থের হাতের পুতুল, দুর্নীতি হয়ে যায় অলিখিত ধর্ম, লুটপাট রাষ্ট্রীয় অনুষ্ঠান, ঋণের নামে টাকা উধাও, ব্যাংকের সিন্ধুকে পড়ে থাকে শূন্যতা। তবুও টেলিভিশন, ইউটিউব, খবরের কাগজে বাঁশি বাজে উন্নয়নের, ফেসিস্ট বন্দনার উৎসবে সাধুবেশে হাজির হয় শয়তানরা, মঞ্চে দেশরত্নকে তুলে ধরে গদগদ কবিতা, আর পেছনে ছুরি চালায় মানুষের বুকে। এভাবেই গিলে ফেলে সময়, আর চোখের সামনে ধ্বংস হয় এক একটা স্বপ্ন। পাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু চাকরি মেলে না, কারণ কোটা। যে ছেলেটা রাত জেগে পড়েছিল, তার চেয়ে কম নম্বর পাওয়া মন্ত্রীপুত্র চাকরিতে ঢোকে হাসতে হাসতে। সেখানেই আগুন ধরে রাস্তায়। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন। স্লোগান ওঠে, মেধার ভিত্তিতে চাকরি চাই। তবে সরকার দেখলেন তা বিদ্রোহের চোখে। ফলাফল, লাঠিচার্জ, মামলা, গুম। সেদিন ওই তরুণ প্রজন্ম বুঝে যায়, এই রাষ্ট্র তাদের নয়, এই সরকার তাদের শত্রু। এভাবেই দিন যায়, মাস যায়, বছর ঘুরে আসে নতুন বছর। তবু শেষ হয় না শাসকের শোষণ। এরপর এসেছে নিরাপদ সড়ক চাই আন্দোলন। প্রতিটি আন্দোলনের পর বেড়েছে রিপেরনের মাত্রা। ইন্টারনেট বন্ধ, ফেসবুক ব্লক, গ্রুপ এডমিন গ্রেফতার, আরও কত কি। মানুষের ভিতরে জমতে থাকে এক অদৃশ্য আগুন, চাপা পড়ে মাটির নিচে। ধীরে ধীরে সে আগুন রূপ নেয় বিস্ফোরকে। ঠিক সেই বিস্ফোরকে আগুন লাগে 2024 সালের গ্রীষ্মে, অর্থাৎ জুলাই মাসে। সরকার ঘোষণা দেয়, কোটা পদ্ধতি আগের মতোই বহাল থাকবে। And then beginning July 2022, 3 জুলাই 2024, ঢাকা থেকে শুরু করে সারা দেশের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শাহবাগ মোড় অবরোধ করেন 5 ঘন্টা ধরে। এই দিন থেকেই উঠে আসে একটি নতুন ডাক, বাংলা ব্লকেট। 5 জুলাই বিক্ষোভ ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেটে। ক্যাম্পাসে ক্লাস বর্জন শুরু হয়। ছাত্রদের মুখে স্পষ্ট এক দাবি, বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করো। 6 জুলাই শিক্ষার্থীরা জানিয়ে দেয়, এবার শুধু বিক্ষোভ নয়, সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ হবে। তারা এই কর্মসূচির নাম দেন বাংলা ব্লকেট। 7 জুলাই রোববার, পুরো রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। রাস্তা বন্ধ, গণপরিবহন বন্ধ, শহর স্থবির। সকাল থেকে শহরের মূল মোড়গুলো দখলে রাখে শিক্ষার্থীরা। এই দিনে ঘোষণা আসে বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন। 8 জুলাই আন্দোলনের নেতৃত্বে আসে শৃঙ্খলা। গঠন করা হয় 65 সদস্যের একটি টিম, নাম দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 11 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীরা আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে। 12-13 জুলাই চাপ, হুমকি, পুলিশের বাধা উপেক্ষা করেও চলতে থাকে ছাত্রদের অবস্থান। বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে ব্যানার হাতে। স্লোগানে থাকে একটাই কথা, 14 জুলাই 2024। গণভবনের বাতাস ছিল ভারী। মাথায় সাদা পাড় সেলোয়ার, সামনে মাইক্রোফোন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, কোটা বিষয়ে আমার কিছুই করার নেই। কিছু সময় নীরবতা, অতঃপর তিনি আরেকটি বাক্য বললেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? ব্যাস, এই বাক্যেই এক প্রজন্মের আত্মমর্যাদায় আঘাত আসে। ছাত্ররা যারা রাস্তায় ছিল অধিকার চেয়ে, তারা আচমকা হয়ে যায় রাজাকারের নাতি। একই দিনে বিকালে পদযাত্রা করে আন্দোলনকারীরা।
রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন। তাদের দাবি ছিল সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার। তারা সময় বেঁধে দেয় 24 ঘন্টা, কিন্তু রাত গড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শুরু হয় বিক্ষোভ। রাত 10টার পর রাজু ভাস্কর্যে জড়ো হন শত শত শিক্ষার্থী, মনে ক্ষোভ, মুখে স্লোগান, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। 14 জুলাই শেখ হাসিনা যা বলেছিলেন তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি ক্যাম্পাসে, আর রাজধানী লেখা হয় নতুন শিরোনাম। এইবারের দাবি একটাই, সরকার পতন। 15 জুলাই 2024 ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দেন। তিনি বলেন, আমি রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে। তার ভাষায় আন্দোলনের ভিতর আত্মস্বীকৃত রাজাকারের চেতনা কাজ করছে। এই বক্তব্যের পরপরই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, তাদের শেষ দেখে ছাড়ব। দুপুর 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ শুরু হয়। ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি সংঘাত, নারী ও পুরুষ শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালানো হয়। বিশ্ববিদ্যালয়ের সড়ক ও ফুটপাত রক্ত ভিজে ওঠে। শিক্ষার্থীদের শরীরে লাঠিচার্জ, রড, কিছু কিছু স্থানে গুলির শব্দও ধরা পড়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন 297 জন শিক্ষার্থী। বিভিন্ন শহরেও চলতে থাকে হামলা। কক্সবাজার, খুলনা, ময়মনসিংহ, বরিশাল সহ অন্তত 12টি জেলায় একই ধাঁচের সহিংসতা ঘটে। এই সহিংসতায় 6 জন নিহত হয়, যাদের কারো মাথায় আঘাত, কারো বুকে রক্ত জমা। নিহতদের মধ্যে 3 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 1 জন কলেজ শিক্ষার্থী এবং 2 জন শ্রমজীবী যুবক। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর সচিত্র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আন্দোলনকারীরা ক্ষোভে ফুঁসে উঠতে থাকে। তারা নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের ঘোষণা দেয়। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে ক্যাম্পাসগুলো রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়। 17 জুলাই রাতের অন্ধকারে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট। 18 জুলাই একইভাবে ব্রডব্যান্ড ইন্টারনেটও নিভিয়ে দেয় সরকার। 23 জুলাই সীমিতভাবে ব্রডব্যান্ড খুললেও মোবাইল ইন্টারনেট আর ফেরে না। 28 জুলাই মোবাইল ইন্টারনেট ফের চালু হলেও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব বন্ধ করে রাখা হয়। 18 জুলাই থেকে দেশে ব্যাপক প্রতিরোধ, সংঘর্ষ, গুলির ঘটনা ঘটে। এই সহিংসতায় মোট নিহত হয় 27 জন। ঢাকা ছাড়াও 47টি জেলায় বিক্ষোভ, অবরোধ ও সংঘর্ষ হয়। আহত হয়েছেন প্রায় 1,500-এর বেশি মানুষ। কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণ হলেও পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের হামলা ক্রমশ বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ দাবিকে দমন করার চেষ্টা করা হয়। 19 জুলাই সরকারের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা নতুন 9 দফা দাবি তুলে ধরে। দাবির মধ্যে অন্যতম ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইতে বাধ্য করা। এই 9 দফা দাবির মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলন সূচনা হয়। এক এক করে তুলে নেওয়া হয় আন্দোলনের সামনের সারির 5 জন সমন্বয়ককে। 28 জুলাই ডিবি জানায় তারা নিজের ইচ্ছায় ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহার করেছে, কিন্তু রাতেই সত্য ফাঁস হয়। অস্ত্রের মুখে জিম্মি করে ভিডিও নেওয়া হয়েছে। 1 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু। সেগুনবাগিচা, প্রেস ক্লাব, মতিঝিল, পল্টন গর্জে ওঠে জনতার কণ্ঠ। সরকার পতনের 1 দফা, হাসিনার পদত্যাগ চাই। সরকার পাল্টা জবাবে কারফিউ ঘোষণা করে। আর ঠিক তখনই সেনাবাহিনীর নিচু সারির সদস্যদের নিরপেক্ষতা ইতিহাসের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। জনতার সামনে খুলে যায় এক বিপ্লবের দরজা। 4 আগস্ট রাজধানীর 26টি প্রধান মোড়ে বসে পড়ে মানুষ। বিশ্ববিদ্যালয় ছাত্র, কারখানার শ্রমিক, হাসপাতালের নার্স, সাংবাদিক, রিক্সা চালক এক পতাকার নিচে ঐক্যবদ্ধ সবাই। শুধু দাবি একটাই, সরকারের পদত্যাগ চাই। আন্দোলনকারীরা আলটিমেটাম দেন, 5 আগস্টের ভিতরে শেখ হাসিনা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে গণভবন ঘেরাও করা হবে। পরদিন 5 আগস্ট দুপুর 12টায় শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে পালিয়ে যায় ভারতে। ঘোষণা আসে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। দেশ জুড়ে বাজে উল্লাসের ঢেউ। মানুষ কাঁদে, হাসে, জড়িয়ে ধরে অপরিচিত কেউ, কারণ তারা প্রথমবারের মতো বুঝতে শিখেছে জয় মানে স্বাধীনতা।